বাংলাদেশের নামটা অনেক বড় হইলেও অন্যান্য দেশের চাইতে নামটা অনেক বড় হইলেও দেশটা কিন্তু অনেক ছোট। কিন্তু দেশের জনগণ কিন্তু অনেক বড় বড় দেশের চাইতে অনেক বেশি। তাহলে কেন আমাদের দেশের মানুষজন এত নিম্ন শ্রেণীর এবং যে দেশে এত বড় একটা ম্যান পাওয়ার থাকার পরেও আমাদের দেশ কেন এত দরিদ্র? এটা কি বেশি ম্যান পাওয়ার না অন্য কোনো কারণ? তো আমি সেটাই আজকে আপনাদের সামনে বর্ণনা করব এবং আলোচনা করার চেষ্টা করব। এখানে আমি আপনাদের সামনে আরো দুইটা দেশের দিক নির্দেশনা দেখাবো, বাংলাদেশের সাথে তারা কতটা কম্পেয়ার করে চলতেছে এবং বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে নিজের দেশের অর্থ সম্পদ কতটা ডেভেলপ করার চেষ্টা করছে, আসলেই কি তারা কোনোদিন চেষ্টা করছে না করে নাই। দেখেন, আমাদের পাশেই কিন্তু আরো একটা দেশ আছে, ছোট্ট একটা দেশ, ভিয়েতনাম, যাদের জনসংখ্যা আমাদের চাইতে অনেক কম। দেশটাও কিন্তু আমাদের চাইতে খুব বেশি বড় নয়, ছোট দেশ। তো এই দেশের অর্থনৈতিক অবস্থা যদি আপনি দেখেন তাহলে বাংলাদেশের চাইতে অন্তত শতগুণ ভালো। শুধু তাই নয়, তাদের প্রত্যেকটা জায়গাতেই তাদের সম্মানসূচক অবস্থান রয়েছে। এই ভিয়েতনামের মতো এত ছোট্ট একটা দেশে 47 পোর্ট, 47টা পোর্ট তারা বানাইছে, আন্তর্জাতিক পোর্ট। সেখানে তারা ট্রানজিট সিস্টেম ব্যবস্থা করে রাখছে। পৃথিবীর যে কোনো দেশের মালামাল তারা ওইখান থেকে ট্রানজিট দেওয়ার জন্য সকল রকমের কার্যক্রম তারা চালু করে রাখছে। তো বাংলাদেশে খুলনাতে, বঙ্গোপসাগরে, চিটাগাঙে এত বড় এরিয়া থাকার পরও তারা কিন্তু 3টা পোর্ট চালু করতে পারে না, হিমশিম খায়। ইভেন এখানে আন্তর্জাতিক কোনো সংস্থা যদি আসতে চায় সেখানে তারা বাধা দেয়। তো আসলে এই বাধা দিয়াতে কি হয়? তারা তো, যারা রাজনৈতিক নেতা, তারা তো জনগণের সামনে বলে এটা বিদেশিদের কাছে বিক্রি হয়ে যাইতেছে, এটা হয়ে যাইতেছে, আমাদের দেশের সম্পদ তারা নিয়ে যাইতেছে। আসলে সত্য কোনটা? সত্য কি আসলেই বিক্রি হয়ে গেল নাকি এটা আমাদের দেশেই রয়ে গেল? ইউনূস সরকারের সময় এটা কিন্তু বিদেশিদের সাথে বেশ কিছু চুক্তিও করা ছিল। ইউনূস সরকার যখন কাজ করছে, কাজের সময় সে সব কাজ ভালো করছে সেটা মোটেও সঠিক না। তো কিছু কিছু কাজের পদক্ষেপ তার সঠিক ছিল এবং দেশের জন্য খুবই ভালো ছিল। তার মধ্যে একটা হচ্ছে পোর্টকে আন্তর্জাতিক সংস্থার হাতে তুলে দেওয়া। প্রকৃতপক্ষে আন্তর্জাতিক সংস্থার হাতে তারা তো পোর্টের নিলাম দিয়ে দেয় নাই, বিক্রি করে দেয় নাই। সে শুধুমাত্র পোর্টকে কন্ট্রোলের দায়িত্ব দিছিল, যে এতদিন পর্যন্ত তারা কন্ট্রোল করবে এবং বাংলাদেশের ম্যান পাওয়ারকে তারা ট্রেন করবে যেন তারা পোর্টকে আন্তর্জাতিক মানদণ্ডে রূপান্তরিত করতে পারে। যেই কাজটা ভিয়েতনাম করছে। ভিয়েতনাম কিন্তু পৃথিবীতে একটা অন্যতম স্থান হয়ে দাঁড়াইছে পোর্ট থেকে, এবং পোর্টে কিন্তু প্রচুর ইনকাম। যত রকম জাহাজ আসবে, যতক্ষণ দাঁড়ায় থাকবে, এখানে কিন্তু মিনিট প্রতি টাকা, পণ্য উঠাইলেও টাকা, নামাইলেও টাকা। এখানে কিন্তু আন্তর্জাতিক মানদণ্ড থেকে সরাসরি এই টাকাগুলো বিদেশ থেকে আসে। আমাদের পাশেই আরেকটা দেশ, আফগানিস্তান। আমি বা দেশের রাজনৈতিক নেতা যারা আছে অনেকেই কিন্তু, খাস করে আমাদের দেশের মহিলারা কিন্তু, যখন আমাদের দেশে নির্বাচনের একটা সময় আছে, ইউনূস সরকারের সময়, কেউ বলে জামাত ইসলাম পাশ করবে, কেউ বলে বিএনপি পাশ করবে, জামাত ইসলামের সময় ভালো যাইতেছে, অনেকেই কিন্তু বলছে আজকে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে তাহলে দেশকে আফগানিস্তান বানাই ফেলবে, আফগানিস্তানের মতো দেশ হয়ে যাবে। সব কিছু মানলাম। এই আফগানিস্তানের তালেবানরা কিন্তু বিগত 6 বছরে পৃথিবীর সবচাইতে অগ্রগতির দেশে রূপান্তরিত করে ফেলাইছে। একটা দেশকে অগ্রগতি করতে যত প্রকার অবকাঠামো করা প্রয়োজন তারা কিন্তু গত 6 বছর যাবৎ করতেছে। এবং তারা এই মরুভূমির দেশে, যেখানে পানির কথা কল্পনাও করা যায় না, সেই মরুভূমিতে তারা নদী খনন করে কৃষকের সেচের ব্যবস্থা কিন্তু তারা সেখানে তৈরি করতেছে। এবং এই সমস্ত কাজের অনেকটাই শেষের দিকে। তারা কিন্তু কাজ, মোট কথা, সাকসেসফুলের দরজায় এখন রয়েছে। তারা কিন্তু এটা শেষ করে ফেলছে, প্রায় যে কোনো সময় 100% হয়ে যাবে। তো কাজটা এখনো চলমান অবস্থায় আছে, কনস্ট্রাকশন অবস্থায় আছে। তো তাদের শুধু এটাই না, প্রত্যেকটা কাজ, উন্নয়নের অবকাঠামো এত বেশি, এত সুন্দর পরিমাণে করতেছে। না তাদের কোনো বিশ্ব ব্যাংক থেকে লোন নিতে হইতেছে, না কারো কাছ থেকে কোনো টাকা ধার নিতে হইতেছে।
দেশের টাকা দেশেই ব্যবহার করতেছে। তাদের কাজটা হচ্ছে কি, দেশের সম্পদ তারা চুরি করে অন্য কোনো দেশে পাচার করে না। দেশের টাকা কখনোই একটা টাকাও তারা অন্য দেশে যাইতে দেয় না। পার্থক্য এটা। তো বিনিময় কি হয়েছে, দেশের লোক পরিশ্রম করতেছে, সেই পরিশ্রমের থেকে সরকার নির্ধারিতভাবে যে ভ্যাট ট্যাক্সটা পায় সেই টাকা দিয়েই কিন্তু তারা দেশ উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। বিগত 6 বছরে পৃথিবীর সবচাইতে বড় ডেভেলপ কান্ট্রি কিন্তু আফগানিস্তান। আর আমরা 1971 সালের পর থেকে 2026 সাল পর্যন্ত আমরা একটা জিনিস উন্নয়ন করছি, তা হলো রাজাকার আর চেতনা। এই দুইটা জিনিস ছাড়া বাকি কোনো উন্নয়ন আমাদের দেশে নাই। আমাদের দেশের উন্নয়ন হয়েছে দুইটা, রাজাকার এবং চেতনা। অমুক রাজাকার অমুক চেতনা, ঠিক আছে? এই জিনিস নিয়ে আমরা এখনো পড়ে আছি। যেখানে সারা পৃথিবী 2050 সালে কি করবে সেই স্বপ্ন দেখে, আমেরিকা 2070 সালে কি করবে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য ঘুরে, আর আমরা 1971 সালে কি করছি সেই চিন্তা নিয়ে ঘুরি। অর্থাৎ পৃথিবী যেখানে 70 বছর সামনে চিন্তা করে, আমরা সেখানে 70 বছর পিছনে চিন্তা করি। আর এই চিন্তাটা করে কারা? আমাদের দেশের জনগণ। প্রত্যেকটা দোকানে, চায়ের দোকানে 71-এর চেতনা নিয়ে এখনো গল্প করে। অথচ তার ভাবনা উচিত ছিল যে আমরা আজকে অটো দিয়ে চলতেছি, ভবিষ্যতে অটোর পরবর্তীতে কি আসবে সেই চিন্তা কিভাবে করা যায়। আমাদের মাথায় ওই সমস্ত জিনিস নাই। আমরা কিন্তু গর্ব সহিত বলি সারা পৃথিবীতে যেখানেই যাই, বাঙালির বুদ্ধির সাথে কেউ পারবে না। কারণ কি জানেন? বাঙালির বুদ্ধির সাথে কেমনে পারবে? মানুষ তো 71 সালের চিন্তা করে না এখনো। মানুষ তো 2070 সালে কি করবে সেই চিন্তা করে। তাহলে তারা বাঙালির এই পিছনের চিন্তা কিভাবে করবে? বাঙালি তো সবসময় পিছনেই থাকে। পৃথিবীর যে কোনো দেশে যান, বাঙালি পিছনেই বেড়ে গেছে। কখনো দেখছেন কোনো কান্ট্রিতে বাঙালির নাম সবসময় সামনে থাকে, বাঙালি সকল কাজের আগে থাকে, বাঙালিদের প্রভাব বেশি, বাঙালিরা ক্ষমতা নিয়ে চলতে পারে? পৃথিবীর কোনো দেশে দেখছেন? পিছনেই কিন্তু থাকতে হয়। অর্থাৎ আমরা নিম্ন শ্রেণীরই থাকি। আমাদের একটা জায়গায় সুনাম আছে, বাঙালিরা ভালো লেবার, পরিশ্রম করতে পারে, সঠিক কাজ করতে পারে। সারা পৃথিবীর বিভিন্ন দেশে এই সুনামটা আছে। বাঙালিরা ভালো লিডারশিপ করতে পারে, ভালো পজিশন ধরে রাখতে পারে, এই সুনাম কিন্তু পৃথিবীর কোনো দেশে নাই। তাহলে আমাদের দেশকে আমরা নিজেরাই ডুবাইতেছি, আমাদের দেশের উন্নয়ন ব্যবস্থা আমরা নিজেরা ডুবাইতেছি, এবং দেশের টাকাগুলোকে আমরা যখন 5 বছর ক্ষমতায় থাকি চিন্তা করি আমাকে আগামী 100 বছরের টাকা এখান থেকে নিয়ে যাইতে হবে। আমি যদি আগামী 20 বছর ক্ষমতায় না আসতে পারি, 20 বছর চলার মতো অ্যাবিলিটি আমার থাকতে হবে। এই চিন্তা করেই কিন্তু তারা 5 বছর চলে। ইভেন তারেক রহমান যখন চলে গেছিল বিগত সময়ে, তো 2002 সালের পরে তারা নির্বাচনের আসার পর 5 বছর ক্ষমতায় ছিল, তার আগেও ছিল। কিন্তু পরবর্তীতে যখন তারা নির্বাচনে ফেল করলো, সেখান থেকে আজ পর্যন্ত ওদের কোনো বিজনেস নাই। তাহলে তারা কিন্তু ফ্যামিলি নিয়ে চলছে। এই টাকাটা কোথায় পাইছে? ওই যে একটা অটো সিস্টেম চালু করে রাখছে, ফ্যামিলিগত বিজনেস। বিএনপি ওর ফ্যামিলিগত বিজনেস, আওয়ামী লীগ শেখের ফ্যামিলিগত বিজনেস। বাংলাদেশ থাকুক না থাকুক, টাকা কিন্তু বিদেশে যাইতে হবে, কারণ নমিনেশন বিক্রি করবে, এটা করবে, ওইটা করবে। এই যে সিস্টেমগুলো, আমাদের দেশের টাকা কিন্তু আমরাই বিদেশে পাচার করতেছি। এই সমস্ত না করে যদি আমাদের দেশের টাকা দেশে রাখার চেষ্টা করতো, এই লিডারশিপে যারা আছে তারা যদি দেশের টাকা দেশে রাখতো, আওয়ামী লীগের লিডারশিপ যারা আছে তারা যদি দেশের টাকা দেশে রাখতো, তাহলে আজকে এই বাংলাদেশ সিঙ্গাপুরকে ছাড়াই যেত, জাপানকে ছাড়াই যেত। কেননা বাংলাদেশের পপুলেশন কিন্তু অনেক বেশি, বর্তমান 17 কোটি মানুষ যদি একটা দেশে কাজ করে, কন্টিনিউ প্রতি বছর কাজ করে, ইভেন আমাদের দেশের প্রচুর পরিমাণে মানুষ বিদেশ থেকেও ইনকাম করে দেশে পাঠায়। এত টাকা দেশে থাকার পরেও কেন আমরা পিছনে? কারণ আমরা দেখতে পাই অমুক 2 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে, আর একজন অগণিত টাকা নিয়ে গেছে, আর একজন এটার নামে ওইটার নামে। তো এই যে হাজার হাজার বিলিয়ন ডলার আমাদের দেশ থেকে পাচার হয়ে যাইতেছে, লক্ষ লক্ষ বিলিয়ন ডলার পাচার হয়ে যাইতেছে, শুধুমাত্র এই কারণেই আমাদের দেশের মানুষ এত নিম্ন শ্রেণীর এবং নন ডেভেলপ কান্ট্রি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।